আগের দিন ভলিউম করছিলাম, ভলিউমের প্রায় শেষ। ভলিউমের অঙ্কগুলো নিজে নিজে করবে, অনেকবার বলছি, বারবার বলছি, নিজে নিজে করবে, অ্যাভয়েড করবে না। কোনো একটা অঙ্ক করতে গিয়ে তোমার টাইম লাগতে পারে, লাগুক, ট্রাই করো, ভালো লাগবে। মাল্টিপল ইন্টিগ্রেশন বা ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন ইউজ করে ভলিউমগুলো করে নাও। আজকে সারফেস এরিয়া বের করব, খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা দারুণই লাগবে, দারুণ লাগবে, মানে বের করাটাও খুব সুন্দর। ওকে, সো শুরু করি আজকে সারফেস এরিয়া। সো সারফেস এরিয়া কী জিনিস? কেউ কেউ আমাকে কোশ্চেন করতে পারো যে সারফেস এরিয়া মানে ওই আর্ক লেন্থের মতো কথাবার্তা কি? ওরকম ধারণা আসছে কিছু? আমি যে হ্যাঁ, কতকটা ওরকম। মানে ধরো তুমি 2Dতে আছো, 2 ডাইমেনশনে আছো, জেড এক্সিসের কোনো গল্পই নেই, তাহলে শুধু এমন আছে। এবার আমার কোশ্চেন হচ্ছে, আচ্ছা এইখানে দেখা গেল যে আমার এই ধরনের একটা কার্ভ আছে। তোমরা মনে রেখো, তোমাদেরকে আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি। কার্ভ হচ্ছে যখন 2 ডাইমেনশনে থাকবে তখন হতে পারে কার্ভ। আর আমরা আবার একটা কনসেপ্ট জানি, যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার জেনেছো, যে কার্ভগুলোর কার্ভেচার জিরো, কার্ভগুলোর কার্ভেচার জিরো মানে কি? ব্যান্ডিং হয়নি, তার মানে সেই কার্ভটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন, অন্য কিছু হতে পারে না। কার্ভেচার জিরো মানে স্ট্রেট লাইন। বা কেউ কেউ এরকম করে বলে, কার্ভেচারকে কে দিয়ে লিখলে, মনে আছে তোমাদের, কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচারের সম্পর্ক হচ্ছে দিস ওয়ান। তো আমার কোশ্চেন হচ্ছে, যে কার্ভের কার্ভেচার জিরো, তাহলে কার্ভেচার জিরো মানে হচ্ছে রেডিয়াসটা ইনফিনিটি, রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি। এইবার তাকাও, একটা সার্কেল যার রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি, সেটা কী হবে? সার্কেল, সার্কেল নিচ্ছ আর রেডিয়াসটা ইনফিনিটি, ইনফিনিটি রেডিয়াসের সার্কেল, তাহলে কী হবে? তার পেরিমিটারটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, স্ট্রেট লাইন হবে। তাহলে একটা ভালো কনসেপ্ট হচ্ছে, ইনফিনিটি রেডিয়াসের সার্কেলগুলো আসলে স্ট্রেট লাইন। এ স্ট্রেট লাইন ইজ নাথিং বাট এ সার্কেল উইথ ইনফাইনাইট রেডিয়াস। নতুন একটা কনসেপ্ট, ঠিক বললাম? কনসেপ্টটা বুঝতে পারলে? তুমি বলছো কেন? তার কারণ হচ্ছে, কার্ভেচার জিরো হওয়ার শর্ত হচ্ছে, কার্ভেচার জিরো হলে স্ট্রেট লাইন হবে। তো কার্ভেচার জিরো হলে, স্ট্রেট লাইন হলে, রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি হবে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি হলে স্ট্রেট লাইন হবে। তার মানে ইনফাইনাইট রেডিয়াসের সার্কেলগুলো স্ট্রেট লাইন। তো আমরা এখানে যে এই কার্ভের কথা বলছি, সেটা 2 ডাইমেনশনে আছো বলে কার্ভ হলো। আমার কোশ্চেন হচ্ছে, সেম জিনিস যখন 3 ডাইমেনশনে থাকবে তখন কি হবে? কেউ একজন 3 ডাইমেনশনে আছো, তার মানে জেড এক্সিস একটা আছে, জেড এক্সিস আছে। তাহলে জেড এক্সিসে 3 ডাইমেনশনে আছো মানে কথাগুলো বললে ঠিক যেন এরকম টাইপের হবে। এইদিকে গেল, তারপরে দেখা গেল কি তৈরি হলো? উপরের দিকে সারফেস তৈরি হলো, সারফেস তৈরি হলো। সোজা কথায় কীভাবে বলি, 3 ডাইমেনশনে আছো, 3 ডাইমেনশনে আছো মানে তুমি এরকম 3Dতে আছো, তার মানে এরকম জায়গায় একটা আছো। তাহলে এই যে উপরের যে বক্র যেটা দেখতে পাচ্ছ, এটা সারফেস, তাহলে জেড এর সারফেস আসলো। আমার কোশ্চেন হচ্ছে, যখন 2Dতে ছিলে তখন কার্ভ ছিল, তাহলে কার্ভের বড় জোর কী বের করতে পারি? লেন্থ বের করতে পারি। তাহলে লেন্থ মানে কোনো একটা পয়েন্ট যদি আমার পি হয়, আর এখানে যদি একটা পয়েন্ট কিউ থাকে, তাহলে এই পি কিউ লেন্থটাকে আমরা আর্ক লেন্থ বলি। তাহলে আর্ক লেন্থ বের করতে পারি কোনো একটা কার্ভের। কিন্তু সেই কার্ভটা যখন 3Dতে থাকবে, যখন এরকম একটা সারফেস হয়ে যাবে, যখন এমন টাইপের সারফেস হয়ে যাবে, এবার তুমি আমাকে বলো দেখি, এই সারফেসটার আমি কি বের করতে পারি? এটা কি লেন্থ বের করব? আমি যে হ্যাঁ, এটা লেন্থ বের করতে পারবো এদিকে, কিন্তু এইদিকেও তো লেন্থ আছে। তো দুটো লেন্থের মাল্টিপল করলে কি বেরোবে? এখানে এরিয়া বেরোবে। এই এরিয়াটাই হচ্ছে সারফেস এরিয়া। আর আগেরটা হচ্ছে তোমার লেন্থ অফ দ্য কার্ভ। এবার একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, উত্তর দেবে। সারফেস এরিয়া পেলাম,
3D প্লেনের মধ্যে থাকলে সারফেস হয় আর কার্ভ পেলাম। আচ্ছা, এটা কি হতে পারে? 3D তো কার্ভ আছে, 3D তো কার্ভ আছে, এটা হতে পারে 3 ডাইমেনশনের কার্ভ? কেউ একজন 3D তো কার্ভ হতে পারে? আর যদি হয় তাহলে কিভাবে হবে? কেউ একজন অভিপ্সা বলো। স্যার সারফেসের যদি কোনো একটা প্লেনেতে প্রজেকশন দিই না, তাহলে তো প্রজেকশন নিলে প্লেন হবে। এই সারফেসটার আমি প্রজেকশন উপর থেকে টর্চ লাইট দিলাম। মনে করো তুমি বাড়ির যে ছাদ আছে, ছাদের উপরে শেড করেছো টিন দিয়ে, তার উপর সূর্যের আলো হলে সেই প্রজেকশনটা ছায়াটা হচ্ছে সেটা প্লেন হবে। কিন্তু যদি বাড়ির ছাদটাতে একটা ধরো ওয়্যার বা তার দিয়ে বাঁধা আছে, তাহলে তার ক্ষেত্রে তোমার একটা লাইন হবে। প্লেনের উপরে মানে পারপেন্ডিকুলার হতে হবে। না, আমার কথা শোনো, তোমাকে বোঝাতে পারলাম না, আমার কথাটা শোনো। আমি যখন প্লেনের মধ্যে থাকছি তখন যে কোনো টাইপের একটা স্ট্রেট লাইন বা একটা কার্ভ প্লট করলেই সেটা একটা কার্ভ হচ্ছে। যে কোনো একটা লাইন বা কি বলবো, মানে যাই তুমি প্লট করবে প্লেন দিয়ে সেটা একটা কার্ভ হচ্ছে। ওই সেম জিনিস যখন 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে আসছো, মানে স্পেসের মধ্যে ঢুকে যাচ্ছ, তখন কি ওরকম কার্ভ হতে পারে? তুমি প্রজেকশন করে কেন প্লেনে নিয়ে যাচ্ছ? প্লেনে নিয়ে গেলে তো সে লাইন হয়ে যাবে। আমি প্রজেকশন করবো না, আমি উপরেই থাকবো, আমি সারফেসের মধ্যেই থাকবো, আমি ভাসবো, সেখানে কি কার্ভ হতে পারে? মনে হচ্ছে হতে পারে। একটা এক্সাম্পল দাও, কার্ভ হতে পারে। আর যদি হয় তাহলে কেমন হয়? একটা এক্সাম্পল দাও। আমি তোমাদের একটা এক্সাম্পল দিতে পারবো। কিভাবে দেবো তোমাদের বলছি। তোমরা কার্ভ খুঁজতে চাইছো, এই তো? একটা কিছু ওয়্যার যদি 3D তে থাকে, মানে স্পেসে যদি ধরি, ভেরি গুড। ও যেটা ওয়্যার বললো সেই ওয়্যারটা আমার এটা, তো এটা কার্ভ নয়? এটা তোমরা বলো আমাকে, এটা কি? এটা কার্ভ কি না বলো? কার্ভ কি হয়, কোনগুলোকে কার্ভ বলি? তো এই তো ওয়্যারটা, এটাই তো কার্ভ। আর যদি এটা সোজা করে দিতে কি হতো? স্ট্রেট লাইন। তো 3Dতেও তো স্ট্রেট লাইন দরকার, 3D তো স্ট্রেট লাইন আছে, তাহলে 3Dতে স্ট্রেট লাইন। আর এটা একটু ইয়ে করে দাও, দেখো কার্ভ। তাহলে এই হচ্ছে কার্ভ। তাহলে স্পেসে কার্ভ আছে। এইটার উপর যে অ্যানালাইসিসটা হবে সেই অ্যানালাইসিসটাকে বলা হয় ডিফারেনশিয়াল জিওমেট্রি। আমরা 6 সেমে গিয়ে পড়ব। তো কার্ভ আছে। এবার আমার নেক্সট কোশ্চিন আছে, দাঁড়াও। এই কার্ভটা তৈরি হবে কি করে? এই যে ওয়্যারটা বললাম, এই কার্ভটা তৈরি হবে কি করে? কেউ একজন কার্ভ কি করে তৈরি হবে? স্পেসের মধ্যে কার্ভ কি করে তৈরি হবে? স্ফিয়ার বা কোন একটা এর দুটো পয়েন্টকে যদি লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করার চেষ্টা করে, না তাহলে সেটা একটা কার্ভ না। আচ্ছা, অন্য কেউ? সুপর্ণা বলো দেখি, কোনো আইডিয়া দাও, আমি তারপর ভাবাচ্ছি, ভালো লাগবে একটু বলতে পারি। এই দুটো স্ফিয়ার ধরো আছে না, কি বলছো? আচ্ছা, মনে করো স্যার দুটো সারফেসের ইন্টারসেকশনটাই তো। ভেরি গুড। আমি বললাম না তোমরা বলতে পারবে। তো মেইন কথা হচ্ছে 3Dতে স্ট্রেট লাইন ইকুয়েশন কি করে পাও? 3Dতে স্ট্রেট লাইন ইকুয়েশন কি করে পাও বলো? এই একটা প্লেন, দুটো প্লেনের ইন্টারসেকশন। ভেরি গুড, বললাম তো দুটো প্লেন, এই একটা প্লেন, এদের ইন্টারসেকশন করে স্ট্রেট লাইন পাচ্ছ না 3Dতে? তাহলে স্ট্রেট লাইন যদি দুটো প্লেন মানে সারফেস, দুটো সারফেসের ইন্টারসেকশন করে যদি পাওয়া যায়, তাহলে এটা বক্র লাইন বা কার্ভ হবে। যদি সারফেসগুলো হ্যাপাজেট সারফেস হতো, তাদের ইন্টারসেকশন করে পাওয়া যাবে। মানে সোজা কোথায় বলতে চাইছি, যদি আমার একটা প্লেন এমন টাইপের দেখতে হয়, আর একটা প্লেন যদি আমার এমন টাইপের দেখতে হয়, তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেকশনে আমার এই স্ট্রেট লাইনটা তৈরি হয়েছে।
3Dতে আছে কিন্তু 3D ছবি, তোমরা বুঝতে পারছো হয়তো 3D ছবি মানে বইটার কথা ভাবো। এবার আমার কোশ্চেন হচ্ছে একটা সারফেস আমার এরকম টাইপের আছে, একটা সারফেস আমার এরকম টাইপের আছে, আরেকটা সারফেস আমার এই টাইপের আরেকটা সারফেস আছে। এই দুটো সারফেস যে জায়গায় ইন্টারসেক্ট করলো সেটাই আমার কার্ভ। তাহলে এর কার্ভ এটা পেয়ে গেলে, আর এইখানে তুমি এর স্ট্রেট লাইন একটা পেলে, স্ট্রেট লাইন কার্ভ। তাহলে কার্ভ 3Dতে সম্ভব, সেটা মোবাইলে যে চার্জারটা আছে তার ওয়্যারটাই সেটা 3Dতে থাকে। ওই চার্জারের ওয়্যারটা কখনো প্লেনের মধ্যে থাকে না। হ্যাঁ, ওয়্যারটা যদি মাটিতে গড়াগড়ি খায় তাহলে সেটা প্লেনের মধ্যে কার্ভ, আর ওয়্যারটা যদি উপরের দিকে স্পেসের মধ্যে থাকে তাহলে স্পেসের মধ্যে কার্ভ। বলার উদ্দেশ্য আছে এগুলো, কারণ এইগুলো এই কনসেপ্টগুলো থাকলে তুমি সারফেস আর কার্ভের মধ্যে পার্থক্য পাবে। কার্ভ হচ্ছে প্লেনের মধ্যে এরকম একটা টাইপের ওয়্যার, মানে যে ওয়্যার বা চার্জারগুলো জাস্ট প্লেনে রেখে দিয়েছে ওটা কার্ভ। কিন্তু সারফেস মানে শুধু ওয়্যার রাখলে হবে না, ওই সারফেস মানে হচ্ছে ওয়্যার তো থাকবেই, তার মানে যেন অনেকগুলো ওয়্যার একসঙ্গে জয়েন করেছো, মানে প্রচুর কার্ভের একদম কি বলবো জয়েনিংগুলো, ইন্টারসেকশনও নয়, কার্ভের জয়েনিংগুলো হচ্ছে সারফেস। তাহলে বোঝো এটা যদি আমার লেন্থ হয়, তাহলে এটা যদি আমি লেন্থ নেই, আমি এটা লেন্থ নিলাম, কিন্তু এই দিকেও তো আমার ওয়্যারটা আছে, এই দিকেও তো ওয়্যারটা আছে, এই দিকেও তো ওয়্যারটা আছে, এই দিকেও তো ওয়্যার আছে, এই দিকেও ওয়্যার আছে। তাহলে এই লেন্থগুলো টোটাল করে দিলে আমার কী হবে, এরিয়া আসবে। এই এরিয়াটাকেই বলা হচ্ছে সারফেস এরিয়া। একটু অন্য রকম, মানে ছবিতে আমি তোমাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। ধরো এটার দিকে তাকাও, কোথায় গেলি রে বাবা? বুঝতে পারছো, আমার উপরে শেড আছে, সেই শেডটার প্রজেকশন আপন জেড ইকুয়ালস টু 0 প্লেন হয়ে গেল, সারফেসের প্রজেকশন প্লেন হবে। আমরা বেসিক্যালি এই উপরের এরিয়াটা বের করতে চাইছি, উপরের এরিয়াটা। কেউ আবার বলতে পারো স্যার আমি উপরের এরিয়াটা বের করব আর তার সঙ্গে না এই হাইটটাও গুণ করে দেবো, যদি বলো তাহলে কি তৈরি হবে? কেউ বলো। উপরে এরিয়াটা ভলিউম, যেটা অলরেডি আমরা করলাম। সেই জন্য বিভিন্ন রাইটার ভলিউমটা আগে করে নেয়, তারপরে সারফেস এরিয়া করে। অনেক বইয়ে সারফেস এরিয়াটা আগে করা আছে, মানে তুমি উপরের সারফেসের এরিয়াটা বের করো আগে, ঠিক যেই বেরিয়ে গেল তুমি এবার হাইটটা গুণ করে দাও, যেটা ডেপথ একটা কিছু থাকবে, এটা গুণ করে দাও, তাহলে ভলিউম হবে। তার মানে সারফেস এরিয়া বের করে ভলিউম বের করাটা উচিত, কিন্তু সারফেস এরিয়াটা বড্ড টাফ। আমি যদি এইভাবে কনসেপ্টটা না দিই তাহলে তোমরা বুঝতে পারবে না। সেই কারণে ওই জন্য আমি কি করলাম, সারফেস এরিয়াটা একটু পরে বের করলাম, অসুবিধা কিছু নেই। ওকে, তাহলে এদের এরিয়া আমি বের করব, কিন্তু কিভাবে? ফর্মুলা আছে কিছু, ইয়েস, সেই ফর্মুলাটা স্টাবলিশ করব। ওটা স্টাবলিশ করতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, আমাকে অনেক কিছু বলতে হবে। তা আমি ট্রাই করছি একটু অন্যরকম করে বলার, কম্পেয়ার করে বলাটা হয়তো তোমাদের পছন্দ হবে। দেখো কম্পেয়ার করছি, শোনো। চলো, যখন এতগুলো কথা বলছি একটু ভালো করেই বলি। সাপোজ 2Dতে আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই হলো একটা কার্ভ। এই কার্ভের আমি লেন্থ বের করতে চাইছি, কোন পয়েন্ট থেকে, এ থেকে কোনো একটা বি একটা পয়েন্ট আছে, তাদের লেন্থ বের করব। এ পয়েন্টের ডিস্টেন্সটা আমার এখানে স্মল এ আছে, বি পয়েন্টের ডিস্টেন্সটা আমার এখানে স্মল বি আছে। বোঝো, কিন্তু বুঝতেই হবে, অ্যাভয়েড করার কোনো জায়গাই নেই। ওকে, তাহলে আমরা বেসিক্যালি চাইছি এ থেকে বি পর্যন্ত এর লেন্থটা। এবার এর লেন্থ বের করার নিয়ম ছিল কি, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও পি, নিলে আর একটা নেবারিং পয়েন্ট নিয়ে নাও কিউ, আমি তোমাদের ছবিটা একটু কারেকশন করলে যেন ভালো হতো। পি পয়েন্ট একটা এখানে নিয়ে নাও, আর একটা নেবারিং পয়েন্ট নিয়ে নাও কিউ এখানে। তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে, আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ধরবো এক্স ওয়াই, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ধরবো এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই। হলো,
এইভাবে ধরলাম। লিমিটিং অ্যাপ্রোচ আর বললাম না, কারণ অ্যানালাইসিসটা করতে চাইছি না এখানে, ডাইরেক্ট অঙ্ক করবো তার জন্য, নাহলে এটা ডেল এক্স লিখতে হতো, তারপরে আবার লিমিট নিতে হতো, অনেক গল্প। আচ্ছা এবার শোনো, পি কিউ বা যদি বলি যে এ থেকে পি পর্যন্ত যাব, তোমরা অনেকে বলতে পারো স্যার এ থেকে পি পর্যন্ত তো যাওয়া যাবে না, সেটা তো লাইন বরাবর যাওয়া যাবে না, তাহলে এক কাজ করি আর্ক বরাবর যাব। ওই আর্ক বরাবর যাব, সেটা ক্যাপ দিয়ে ডিনোট করা হয়, এস লেখা হয়। ঠিক একই রকমভাবে এ থেকে কিউ এ যাব, এই ডিস্টেন্সটা তাহলে স্লাইডলি চেঞ্জ হবে, কত হবে এস প্লাস ডিএস হবে। আমি ডিএস লিখলাম, ডেল এস লিখলাম না, ডেল এস লিখলে লিমিট নিতে হয়। ওকে, তার মানে আমি বলবো এবার পি কিউতে হবে, পি কিউ কথা হবে। আমি যে পি কিউ তাহলে নিশ্চয়ই এ কিউ থেকে এ পি বাদ দিয়ে দিলেই আমার পি কিউ হবে, তার মানে এস প্লাস ডিএস থেকে আমরা যদি এস বাদ দিই তাহলে এটা হবে, তাহলে এটা ডিএস হবে। সো পি কিউ মানে কোন জায়গাটার কথা বলা হচ্ছে, পি কিউ মানে বলা হচ্ছে এই লেন্থটার কথা, পি কিউ, তাহলে এটা ডিএস একটা কিছু হলো। আমরা জানি এটা যদি পি হয় তাহলে এই টোটাল লেন্থটা আমার এক্স হবে, আর এটা আমার যদি কিউ হয় তাহলে এই টোটাল লেন্থটা আমার এক্স প্লাস ডেল এক্স হবে, তার জন্য এইটুকু আমার ডিএক্স হবে, তার মানে এখান থেকে এইটুকু আমার ডিএক্স হবে, আর এই লেন্থটা আমার টোটালটা ওয়াই হবে, যেহেতু এটা তুমি এক্স প্লাস ডিএক্স আর ওয়াই প্লাস ডিওয়াই বলেছো, টোটালটা ওয়াই প্লাস ডিওয়াই হবে, এইটুকু ওয়াই, তাহলে এই জায়গাটা আমার কত হবে ডিওয়াই হবে। আশা করি বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি। তাহলে ফাইনালি আমরা পি কিউ আর্কের লেন্থটা বের করব। তো ফ্রম যদি আমরা ট্রায়াঙ্গেল নিতাম পি আর এটাকে একটা টি বলে দাও, তাহলে পি কিউ টি ট্রায়াঙ্গেল থেকে কি পেতে পারি, এটা একটা বুঝতেই পারছো রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে, রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি ডিএস স্কোয়ার ইকুয়াস টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। এখান থেকে আমরা কি পেতে পারি, ডিএস স্কোয়ার সমান 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, আর এখানে একটা ডিএক্স তার স্কোয়ার। এবার না ইচ্ছা করে আমি ডিএস লিখলাম রুট আন্ডার অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, আর এই দিকে একটা ডিএক্স থাকলো। আশা করি বুঝতে পেরে গেছো। ইন্টিগ্রেট করার সময় আমি এস পাবো, এস মানে আর্ক লেন্থ পাবো, কিন্তু আর্ক লেন্থ যেটা পাবো সেটা যদি তুমি বলো যে আমি না এ থেকে বি পর্যন্ত টোটাল আর্ক লেন্থ পেতে চাইছি, তাহলে কি এইভাবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে নাকি লিমিটটা কি নিতে হবে? আমি যে লিমিটটা নিতে হবে, এই যে কার্ভটা দেখছো সেই কার্ভটার প্রজেকশন আপন এক্স ইকুয়াস টু জিরো প্লেন, এক্স ইকুয়াস টু না, ওয়াই ইকুয়াস টু জিরো, ওয়াই ইকুয়াস টু জিরো লাইন, ওয়াই ইকুয়াস টু জিরো লাইনে প্রজেকশন নেব, বা তুমি বলতে পারো প্রজেকশন নেব আপন এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিসে যখন তুমি প্রজেকশন নেবে, তাহলে দেখো দেখি এই কার্ভটার এক্স এক্সিসে প্রজেকশন একটা স্ট্রেট লাইন হয়ে যাবে না, সেই স্ট্রেট লাইনটা দিস ওয়ান। তাহলে এই স্ট্রেট লাইনের যে লিমিটটা আছে সেই লিমিটটা আমার ইন্টিগ্রেশনের লিমিট হবে। কোত্থেকে কোথায়, এ থেকে বি পর্যন্ত। চলো ইন্টিগ্রেশনের লিমিটটা এখানে হয়ে যাবে এ থেকে বি রুট আন্ডার অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ডিএক্স। সো আমার আর্ক লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে দিস ওয়ান। কেউ যদি বলো যে আমি টোটাল আর্ক লেন্থটা বের করব না, আমার কেন যেন এখান থেকে এইটুকু বের করতে বলছে, তাহলে এদের প্রজেকশন আপন দিস ওয়ান, এটা যদি সি হয়, এটা যদি আমার ডি হয়, তাহলে সি থেকে ডি ইন্টিগ্রেশন করলে এইটুকু আর্ক লেন্থ পেয়ে যাব। যেমন তুমি নেবে সেইভাবে হবে। আমি নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি। তাহলে তিনখানা রেজাল্ট আসলো, একটা রেজাল্ট হচ্ছে দিস ওয়ান আর্ক লেন্থের কনসেপ্ট দিয়ে। লিমিটিং গল্পগুলো আমি তোমাদের বললাম না, এখান থেকে আমরা পোলারেও নিয়ে যেতে পারি, কিন্তু ডিএস পেয়ে গেলাম, কিন্তু বের করতে হবে আমার এস বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। এবার তাকাও, পুরো কনসেপ্টটা হচ্ছে ওয়াই যখন ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই যখন ফাংশন অফ এক্স, তার জন্য আমাদের এই দিকে কি থাকছে, ডি কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ থাকছে। কথা বোঝো? এইভাবে কেউ বলবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি, ডাইরেক্ট ফর্মুলা বলবে, অ্যান্সার করে দেবে সব, আর অঙ্ক পেরে যাবো সব, এটা নিয়ে চাপ নেই। ডিওয়াই ডিএক্স, এটা করে এই ডিওয়াই ডিএক্স স্কোয়ার করবো, এখানে +1 করবো, তারপর ডিএক্স করবো, ইন্টিগ্রেশন করবো। কেউ বলতে পারো যে আচ্ছা স্যার কার্ভটা যদি আমার এরকম টাইপের কার্ভ হতো, যদি আমার এই ধরনের কার্ভ হতো, তাহলে তার প্রজেকশন আপন দিস ওয়ান নিতে হতো, তখন আমার আর্ক লেন্থ বের করার ফর্মুলাটা কী হয়ে যাবে বলো দেখি, ওই সাম সি থেকে ডি, মানে এই দিকের সি থেকে ডি নিলে তো, তারপরে এই দিকটাতে নিতে হবে 1 প্লাস
ডিএক্স ডিওয়াই মানে এটাকে অ্যাসিউম করেছো অ্যাজ এ ফাংশন অফ ওয়াই, এরকম টাইপের একটা কিছু অ্যাসিউম করেছো, ডিএক্স ডিওয়াই তার স্কোয়ার ডি ওয়াই। সো এটাও একটা ফর্মুলা। সো আর্ক লেন্থ বের করার ফর্মুলা এটা যেমন হয় এটা হবে। ওকে, তা পুরো ব্যাপারটা দেখো 2 ডাইমেনশনে ছিল বলে এই কনসেপ্টটাই এসছে। একই জিনিস আমি ট্যালি করব বা কম্পেয়ার করব কোথায়, 3 ডাইমেনশনে কম্পেয়ার করব। সেম জিনিস কম্পেয়ার করব মানে উপরের দিকে আমার নিশ্চয়ই একটা সারফেস টাইপের কিছু থাকবে, সেই সারফেসটার এটা সারফেস, এই সারফেসটার ইকুয়েশন যদি কথা বলি এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, না দাঁড়া এটাকে আমি বলছি জেড এক্সিস আর এটাকে বলছি ওয়াই এক্সিস, তাহলে এই সারফেসের ইকুয়েশনটা নিশ্চয়ই জেড ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই হবে। যেমন আগেরটা ট্যালি করলে আমাদের কার্ভের ইকুয়েশনটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ছিল, এবার আমার সারফেসের ইকুয়েশনটা নিশ্চয়ই জেড ইকুয়ালস টু এফ এক্স হবে। ঠিক বললাম? আচ্ছা, আমরা কি করব, যে কোনো একটা ছোট স্ট্রিপ নেব, তার যেন এরিয়াটা আগে বের করতে চাইছি, ওই ধরনের এরিয়া বের করে তারপর টোটালটা নেব। এবার তুমি আমাকে বলো এর যদি এরিয়া বের করতে হয় তাহলে নিশ্চয়ই এটা ডাবল ইন্টিগ্রেশন দিয়েই আসবে, সেই জন্য এটা ডাবল ইন্টিগ্রেশন হবে। তারপরে তোমার পুরো এরিয়াটা পুরোটা জুড়ে দেবো, পুরোটা জুড়ে দিলেই আমার টোটাল এরিয়াটা চলে আসবে। মানে আমি এই ছবিটার কথা বলছি, তোমরা মনে হয় বুঝতে পারছো যে আমি এই ধরনের একটা সারফেস নিলাম, এই উপরের এরিয়াটা আমরা নেব, এই এরিয়াটা নিয়ে এই এরিয়াটাকে পুরো এদিক থেকে এইদিক একদম সরাবো, মুভ করব। কম্পেয়ার করাটা হয়তো বুঝতে পারবে বেশি ভালো। ঠিক আছে, দেখো একটু দাঁড়াও, এটা গেল। এবার দেখো জেড যদি আমাদের ফাংশন অফ এক্স ওয়াই হয়, বুঝবে কিন্তু বুঝতেই হবে, না বুঝতে পারলে তো আমাকে জিজ্ঞাসা করবে, অবশ্যই জিজ্ঞাসা করবে। আচ্ছা, জেড যদি ফাংশন অফ এক্স ওয়াই হয় তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এস যদি আমাদের এরিয়া অফ দ্য সারফেস হয়, এটার কার্ভ বলবো না, কেন? কারণ জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই মানে এই সারফেসটার কথা বলা হচ্ছে, উপরের যে শেডটা দেখছো তার কথা বলা হচ্ছে, তার এরিয়া বের করব। তাহলে এদের এরিয়া বের করতে গেলে কি হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে লেন্থ পাওয়া যায়, একটা ইন্টিগ্রেশন দিয়ে লেন্থ পাওয়া যায়, ডাবল ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া পাওয়া যায়। তাহলে এরিয়া নেব, হলো। তারপরে রুট ওভার অফ সিঙ্গেল ইন্টিগ্রেশন যখন ছিল তখন এরকম ছিল, ঠিক তো? ওকে, শোনো কথাগুলো। এটাকেই যখন আমি ওয়াই না লিখে জেড লিখব, তারপরে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। যদি জেড লিখি তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, এটা আবার কি কথাবার্তা হবে? পার্শিয়াল হবে, তাহলে আংশিক হবে, ওয়াইও তো আছে। তাহলে তুমি এখানে ডেল জেড ডেল এক্স একটা পেতে পারো, আবার তুমি এখানে ডেল জেড ডেল ওয়াই একটা পেতে পারো। তাহলে এরকম দু ধরনের একটা টার্ম থাকবে। তাহলে এখানে কি লিখবো? 1 প্লাস ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার হবে একটা, হলো, প্লাস আমার ডেল জেড ডেল ওয়াই এদের তাহলে হোল স্কোয়ার হবে আরেকটা, হলো। কি পেয়েছি অ্যাকচুয়ালি, কি বলতে চাইছি, এটা সিঙ্গেল ছিল কারণ ওয়াইটা শুধু এক্সের ফাংশন, তার জন্য টোটাল ডেরিভেটিভ। এবার জেড দিয়ে যখন সারফেসটা নিচ্ছ তখন আমার দুটো ডেরিভেটিভ হবে, কিন্তু এবার এক্স আর ওয়াই দুখানা আছে, তাহলে এক্স আর ওয়াই থাকলে এখানে ডিএক্স শুধু ইন্টিগ্রেশন হবে না, তার সঙ্গে কি হবে, ডিওয়াই ইন্টিগ্রেশন হবে। তাহলে ডিএক্স ডিওয়াই দুটোই হলো এই পর্যন্ত, ঠিক। নেক্সট কাজ হচ্ছে কি, আমি এই রেঞ্জটা কি নেব? আগের নিয়মটাতে জানতাম যে যেন কিচ্ছু না, এদের এই কার্ভটার প্রজেকশন আপন এক্স এক্সিস, এর প্রজেকশন আপন এক্স এক্সিস, সেটা দেখা যেত একটা লাইন হতো, সেই লাইন না বলে ইন্টারভেল হতো, ইন্টারভেলের লিমিট আমরা এ থেকে বি লিখতেই পারি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যদি সারফেস হতো তাহলে এই সারফেসের প্রজেকশন এই প্লেনটাতে কি হবে? কেউ একজন প্লেন হবে, ওই প্লেনটাকেই আমি ডি বলছি। সেই প্লেনটা কি ধরনের প্লেন হবে সেটা ডিপেন্ড করছে এই সারফেসটা কেমন। যেমন ধরো এই উপরের দিকে সারফেসটা যদি আমার কথা বললাম সার্কুলার শেড হতো, তাহলে তার যখন প্রজেকশন আমি প্লেনের মধ্যে নেব তখন এটা একটা সার্কেল হয়ে যাবে, তাহলে এর রিজিয়নটা সার্কেল হয়ে যাচ্ছে, প্রজেকশন নিচ্ছে মানে সার্কেল হবে। এই শেপটা সারফেসটা কেমন আছে তার উপর ডিপেন্ড করে আমার ডিটা আসবে। তাহলে এইখানে রেঞ্জটা আমার কী হবে? ডি হবে। কি পেলাম? সারফেস এরিয়া বের করার ফর্মুলা ট্যালি করে এটা পেলাম
প্রমাণ নয়, এটা অসম্ভব, এটা প্রমাণ কোনো দিন হতে পারে না, প্রমাণ করতে গেলে অন্য রকম। আমি প্রমাণ করব লাইন ইন্টিগ্রালে করে দেবো, সারফেস ইন্টিগ্রালে করে দেবো, কারণ সারফেস ইন্টিগ্রাল বোঝাতে গেলে আমাকে প্রমাণটা করতে হবে। আমার খুব সন্দেহ আছে কেউ প্রমাণ করে কিনা, করতেও পারে, কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে। তো আমরা এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে ট্রিট করছি যে এরিয়া অফ দ্য সারফেস ঠিক যেন আর্ক লেন্থের ফর্মুলা, তার জেনারেলাইজেশন সিঙ্গেল ইন্টিগ্রেশন ছিল আর্ক লেন্থের ক্ষেত্রে, ডাবল ইন্টিগ্রেশন হবে সারফেস এরিয়ার ক্ষেত্রে। এই দিকে জেড থাকবে, নিচে এক্স থাকবে, দুবার, আরেকবার এ থাকবে, জেড থাকবে, ওয়াই থাকবে, আর ডিএক্স ডিওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তাহলে তুমি বলো আমাকে ডাবল ইন্টিগ্রেশনই তো বের করব, শুধু এক্সট্রা পার্থক্য কী হলো, ওই যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে, তারপর ওয়াই রেসপেক্টে, ওই মানগুলো এখানে বসিয়ে দিয়ে এখানে নতুন একটা কোয়ান্টিটি আসবে। ডিটা কি, ডিটা হচ্ছে উপরে যে সারফেসটা আছে তার প্রজেকশন, জেড ইকুয়ালস টু 0 প্লেনে সারফেসের প্রজেকশন, মানে কিছুই না, ওই ইকুয়েশনে জেড ইকুয়ালস টু 0 বসিয়ে দাও, জেড ইকুয়ালস টু 0 বসিয়ে দিয়ে যে ইকুয়েশনটা রিমেনিং পড়ে থাকবে সেটাই হচ্ছে ডি। এবার ডিটা যদি সার্কুলার হয় তাহলে রেঞ্জ পেয়ে যাবে, ডিটা যদি হ্যাপাজেট একটা কোনো কার্ভ হয় তাহলে হয়তো ট্রান্সফরমেশন দিয়ে তোমাকে করতে হবে। তার মানে যাই তুমি করো না কেন মাল্টিপল ইন্টিগ্রেশনে গিয়ে ঠেকবো। সো মাল্টিপল ইন্টিগ্রেশন আগে দরকার, দেন বাকিটা। আমি এটা ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো? ফর্মুলা না বলে একটু ভাবালাম। এবার চলে আসো, আমি যদি সারফেস এরিয়া বের করতে চাইছি কিন্তু কার্ভটা জেড ইকুয়ালস টু 0 প্লেনে ঠিকঠাক করে প্রজেকশন পাওয়া যাচ্ছে না, মানে সারফেসটা কতকটা এমন টাইপের একটা সারফেস যে সারফেসটার প্রজেকশন এই দিকে নিলে যেন বেশি ভালো হয়, বা তুমি যে কোনো সারফেসের ক্ষেত্রেই ওটা নেওয়া যাবে। মানে এটা বলতে চাইছিলাম যে সারফেসটার আমার শেপটা কতকটা মানে এই দিকে আছে, কথাগুলো বোঝো, সারফেসটা কতকটা আমার এরকম টাইপের আছে, তাহলে তার ক্ষেত্রে প্রজেকশন আমার এইদিকে নিতে হবে। তাহলে এই দিকে যখন প্রজেকশন নেবে তাহলে এক্স ইকুয়ালস টু 0 প্লেনে প্রজেকশন নেবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 প্লেনে প্রজেকশন নিতে গেলে চলো দেখি, এটাকে 1 নম্বর বলছি, সারফেস এরিয়া if z equals to f of xy be a given surface, then s সমান সমান area of the surface সমান সমান this one হলো। 2 নম্বর বলছে if x equals to phi of yz be the given surface, যদি এটা হয়, আচ্ছা এখানে একটা কথা বলি, where d সমান সমান projection of the surface upon z equals to 0 plane, projection of the surface upon z equals to 0 plane। আচ্ছা এটা যদি হয় তাহলে দেন সারফেস এরিয়া s সমান সমান সরি ডাবল ইন্টিগ্রেশন ডি মানে প্রজেকশন অফ দিস ওয়ান, ডি মানে এবার প্রজেকশনটা চেঞ্জ হয়ে যাবে, d1 ধরো, রুট আন্ডার অফ 1 প্লাস ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার ডেল এক্স ডেল জেড তার হোল স্কোয়ার ডিওয়াই ডিজেড। বুঝলে? তাহলে যদি এক্স ইকুয়ালস টু ফাই অফ ওয়াই জেড হয় তার সারফেস এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে দিস ওয়ান। এগুলো মুখস্থ রাখতে হবে, এটা না জানলে তুমি পারবে না অঙ্ক। ওকে, 3 নম্বর হচ্ছে ইফ ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স জেড বি দ্য গিভেন সারফেস। আচ্ছা এখানে আবার একটা কথা মিসিং করলাম, এই d1টা কি হবে, d1টা হবে প্রজেকশন of x equals to phi of yz upon x equals to 0 plane হলো, x equals to 0 plane। তাহলে এই যদি হয় given surface, তাহলে দেন এখানে সারফেস এরিয়া
সেটা সমান সমান কত হবে কেউ একজন সারফেস এরিয়া যখন বের করব এস, সেই এস এর মানটা হয়ে যাবে ডাবল ইন্টিগ্রেশন d2 বলো, d2 এই দিকটাতে হবে রুট আন্ডার অফ 1 প্লাস ওয়াই দিয়ে যেহেতু আছে তাহলে এই ওয়াইকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে স্কোয়ার করব, ওয়াইকে জেটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে তার স্কোয়ার করব, এই দিকটাতে থাকবে ডিওয়াই ডিজেড। ওকে, যদি জিজ্ঞাসা করো যে d2 কী জিনিস, তাহলে d2টা হচ্ছে প্রজেকশন অফ y equals to psi of function of স্যার এটা ডিজেড dx হবে না? ও আচ্ছা সরি projection of this one y xz upon y equals to 0 plane। তিনটে ফর্মুলা আমরা পেলাম। কখন কোন ফর্মুলা কাজে লাগবে তোমরা নিশ্চয়ই অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবে, কার্ভটা কোন কার্ভ দিয়ে এক্সপ্রেস করতে সুবিধা হচ্ছে, কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে সুবিধা হচ্ছে, সেটার ক্ষেত্রে আমাদের তিনটের মধ্যে যে কোনো একটা ফর্মুলা ইউজ করব। খবরদার আবার তিনটে দিয়েই করো না, তোমরা বুঝতেই পারছো যে নিয়মেই করো না কেন সেই ফাইনালে অ্যান্সার তোমার একই আসবে, একই আসতেই হবে। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে ক্লিয়ার, যে সারফেসটা দেওয়া থাকবে সেই সারফেসকে আমি এইভাবেও লিখতে পারবো, তার ইমপ্লিসিট ফর্ম হিসাবে এইভাবেও লিখতে পারবো, তাহলে একই অঙ্ক আমি তিনটে নিয়মেও করতে পারবো, তিনটে প্রসিডিওর দিয়েই করতে পারবো। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মটাই ফলো করা হয়, এটা দিয়েই আমার ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। বলো কি বলছো? স্যার বলছি সারফেস এরিয়া বের করতে গেলে প্রজেকশনটা কেন নিচ্ছে? আমি তো ওর সারফেস এরিয়াটা বের করব। হ্যাঁ, তো সারফেস এরিয়া বের করব, তাহলে এর এরিয়ার যে পোর্শনটা আসছে মানে এইটুকু জায়গার যে এরিয়া সেটাকে যদি আমি সারফেস বলি তাহলে সেই এরিয়াটা আমার এটা দিয়ে আসছে, এটা দিয়ে কিন্তু এরিয়া আসছে, মানে এই টার্মটা দিয়ে এরিয়া আসছে। তার এবার নিচের দিকের পোর্শনটার আমি ফাইনালি ভ্যালুটা নিচ্ছি, নিচের দিকের পোর্শনের ভ্যালুটা নিচ্ছি। কথাগুলো বোঝো। শোনো, এক্ষুনি বলছি, দেখো বুঝতে পারবে। আমি এটা তো নিচ্ছি, এইবার আমার কোশ্চেন হচ্ছে এটা সেম জিনিস আমার কিন্তু প্রজেকশন করার পর এমন টাইপের হয়তো একটা দেখতে হয়েছে, হলো? তাহলে এদের প্রজেকশন নিচ্ছি, কথাগুলো বুঝতে পারছো? তারপরে এই স্ট্রিপটা আমি নিচ্ছি, তো এই স্ট্রিপের বেসটা আমার কী হবে? প্রজেকশন অফ দিস ওয়ান আপন দিস ওয়ান। সেটা আমি ট্যালি করলাম এখান থেকে, যে তুমি তো লেন্থ বের করবে এটার, তো এটার লেন্থ বের করতে গিয়ে এর লিমিট নেবে। আমি যে এর লিমিট নিচ্ছি না, তো আমি তো এর প্রজেকশন করছি দিস ওয়ান, তারপরে এ থেকে বি পর্যন্ত লিমিট নিচ্ছি। তাহলে আমি যদি কার্ভের ক্ষেত্রে প্রজেকশনটা লিমিট হিসাবে ট্রিট করতে পারি, ওপেন ইন্টারভ্যাল এ বিটা লিমিট হিসাবে ট্রিট করতে পারি, তাহলে যখন 2 ডাইমেনশনে থাকবে, এই দিকেও যখন থাকবে, তখন নিশ্চয়ই এই দিকের লেন্থটাও আমাকে কী করতে হবে? প্রজেকশন নিতে হবে। এই দিকের লেন্থটা ধরো সি ডি ওপেন ইন্টারভ্যাল হয়েছে, তার প্রজেকশন মানে ক্রস প্রোডাক্ট। আমি যে এই ক্রস প্রোডাক্টটা তোমাকে ইন্ডিকেট করবে সেই সমস্ত এক্স ওয়াই সাচ দ্যাট এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি, সি লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু ডি। আর এটাই হলো তোমার একটা এরিয়া। মানে আগে যেমন লাইন ছিল ইন্টারভেল ছিল, এবার কিন্তু একটা রিজিয়ান হয়ে যাবে, যে রিজিয়ানটা রেক্টেঙ্গুলার রিজিয়ান হতে পারে, হ্যাপাজের একটা কার্ভ হতে পারে, ডিপেন্ড করছে উপরের সারফেসটা কী আছে তার উপর। তো আমরা নিচেরটা নেব, উপরেরটা নয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কথাটা? সেটা তো বুঝতে পারছি না, নিচেরটা কেন নিচ্ছে আমরা? নিচেরটা এটার ওইটা সারফেস এরিয়া বের করছি, যে লাইনটা আছে বা যে ফিগারটা দেওয়া আছে, এখানে এ বি কেন, প্রজেকশনটা কেন বের করছি? আমার কথা শোনো, এ থেকে বি এই লিমিটটা কেন নিচ্ছি, এটা তোমার অসুবিধা আছে? না স্যার, লিমিটটা না, আমি বলছি আমি একটা ধরেন একটা, আমার কথা শোনো আগে, আমার কথা শোনো, তোমার কথা আমি বুঝতে পারছি। এইখানে লিমিটটা মানে ইন্টিগ্রেশনের লিমিট যেটা বলছি, সেই লিমিটটা আমি কত নেব এটাই তো কোশ্চেন। তা আমি লিমিটটা এখানে নিয়ে নিলাম ডি, হলো? এবার তুমি বলছো ডি কী জিনিস? আমি যে ডি হচ্ছে সেই রিজিয়ানটা যেটা কিনা একে স্যাটিসফাই করছে, হলো? তাহলে এদের ক্ষেত্রে
আমি ডি লিমিট যে লিমিটের উপর ইন্ডিকেশন করব সেটা ওই কার্ভটা y=0 লাইন বা x=0 x এক্সিস সরি x এক্সিসে যে জায়গায় যাচ্ছে সেটা আমার রিকোয়ার্ড ডি। ঠিক সেম জিনিস যদি আমি 2 ডাইমেনশনে বলি তাহলে আমার 2 ডাইমেনশনে সেম জিনিস হবে, এই পুরো সারফেসটা তার প্রজেকশন z=0 প্লেনে সেটা হবে। পার্থক্যটা কি আমি বুঝে উঠতে পারছি না কি বলছো, সেটাই বুঝতে পারছো না। মানে এটা যদি বুঝতে পারো তাহলে ওটা বুঝতে পারবে, একই জিনিস। এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এখানে ডিটা নেওয়া হয়েছে কারণ যেহেতু ওইখান থেকে আচ্ছা, তাহলে এখানে ডিটা কি? এখানে ডি হচ্ছে যে উপরে যে ওয়াইটা আছে, উপরে যে এক্সিসটা আছে তাকে 0 করে যেটা হচ্ছে সেটা ডি, তাকে 0 করে যেটা হচ্ছে সেটা ডি। আচ্ছা, এখানকার ডিটা কি হবে? উপরে যে জেড আছে সেই জেডটাকে 0 করে সেটা ডি, তাহলে জেডটাকে 0 করছি, তাহলে প্রজেকশনই নিচ্ছি z=0। প্রজেকশন টার্মটা ইউজ করছি বলেই হয়তো কঠিন মনে হচ্ছে। এবার যদি তুমি বুঝতে চাও যে ডিটা প্রকৃতপক্ষে কোনটা, তার প্রমাণ দরকার। এর প্রমাণ আছে, খুব সুন্দর প্রমাণ, কিছুই না, আমি ট্যালি করলাম, কিন্তু ট্যালি করে হয় না, আমাকে ওই এরিয়া দিয়ে করতে হবে, ছোটো ছোটো স্ট্রিপের এরিয়া বের করে করতে হবে, যেটা লাইন ইন্টিগ্রালে করব। কারণ লাইন ইন্টিগ্রালে এটার সঙ্গে আর একটা লেজুর পার্ট থাকে, সেই লেজুর পার্টটা কি বৃত্তান্ত ওটা পরের দিন বলবো। লাইন ইন্টিগ্রাল যেদিন করবো সেদিন আমি না হয় প্রমাণ করে দেবো। আপাতত তুমি দুটোর সঙ্গে কম্পেয়ার করে দেখো। আমি তো বলছি কেন হচ্ছে না হচ্ছে, তার থেকে বড় কথা তুমি কম্পেয়ার করো, এরপরে মনে রাখা যাবে তো নাকি? কি সমস্যা হচ্ছে বলো? না স্যার, বুঝতে পারছি। হলো তো? ওকে, এবার একটা অঙ্ক করি। অঙ্ক করতে হবে 3টে অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। আমি একটা ইজি প্রবলেম করব, সব থেকে সহজ, এর থেকে সহজ প্রবলেম হতে পারে না। আচ্ছা দেখো, সারফেস এরিয়ার ফর্মুলা ডাইরেক্ট লেখা আছে, এটা হচ্ছে তার ফর্মুলা। ওকে, আমি কি করছি, একদম ইজি একটা, এর থেকে ইজি আর হয় না, সেটা একটু বলি আগে, তারপরে অন্য কিছু। আমি ইচ্ছা করি এই ইজি প্রবলেমটা আগে বলছি। ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার। স্ফিয়ারের সারফেস এরিয়া বের করো। স্ফিয়ারের সারফেস এরিয়া বের করো মানে স্ফিয়ার তার কি বলে ওটাকে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, এরকম কিছু একটা বলা হতো। তারপরে স্ফিয়ারের, একটা স্ফিয়ার বা একটা ফুটবল তৈরি করতে গেলে কতটা লেদার লেগেছে সেই লেদারটা বের করো, জাস্ট উপরের পোর্শনটা বের করো। কেউ আমি বলতে পারো যে স্যার আমি এক কাজ করব, হেমিস্ফিয়ার করব। হেমিস্ফিয়ার মানে বুঝতে পারছো? হেমিস্ফিয়ার কথাটির মানে হচ্ছে শুধু উপরের পোর্শনটা নেব। তাহলে হেমিস্ফিয়ারের সারফেস এরিয়াটা বের করে নেব, নিয়ে 2 দিয়ে গুণ করে দেবো, আমি হবে একই কথা। আর না হলে তুমি ডাইরেক্ট করতে পারো। তাহলে কি নিয়ম এখানে, কিভাবে অ্যাপ্রোচ করব একটু খালি যাচাই করি। জেড সমান যে স্পেস সারফেসটা দেওয়া আছে x² + y² + z² = a², আমি কি বলেছিলাম, হয় তুমি এটাকে জেড দিয়ে লিখতে পারবে, ওয়াই দিয়েও লিখতে পারবে, এক্স দিয়েও লিখতে পারবে। তো 3টে দিয়ে লিখতে পারবে, মানে 3টে ফর্মুলা ইউজ করতে পারবে। তো আমি জেড দিয়েই লিখলাম। জেডটা হচ্ছে √(a² - x² - y²। তার মানে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। ঠিক, এবার তুমি বলো আমাকে কেন আমার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স দরকার। কারণ যদি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে চাই তাহলে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, ঠিক একই রকমভাবে ওয়াই এর রেসপেক্টেও পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে যদি এই ফর্মুলাটাকে ইউজ করতে চাই। তাহলে ইউজ করছি, এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে নিচের দিকে আসবে তোমার a² - x² - y²। নিচে এখানে একটা 2 থাকবে, ইন্টিগ্রেশন করছি, নিচের দিকে এটা চলে আসলো, উপরে একটা -2x হবে। তাহলে ফাইনাল কনক্লুশন হচ্ছে -x/√(a² - x² - y² হচ্ছে। ঠিক একই রকমভাবে জেডকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো,
জেডকে যখন ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে সিমিলার অ্যাপ্রোচে ওয়াই বাই রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। তাহলে এবার দেখো দেখি ডেল জেড ডেল এক্স তার স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই এটার স্কোয়ার তার সঙ্গে একটা 1 প্লাস করে দাও। বলতে পারো কেন? কেনর উত্তর হচ্ছে আমার তো এই টার্মটা দরকার, তো এই টার্মটাই আমি বের করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে এমন লিখলাম, এটা করলে কি আসছে দেখি 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? দিস ইকুয়ালস টু, খেয়াল করেছো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইদিকে হচ্ছে তোমার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচের দিকে থাকছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কাটলো এটা কাটলো, আলটিমেট কনক্লুশন হচ্ছে এ স্কোয়ার। আর নিচের দিকে এই টার্মটার পরিবর্তে তুমি চাইলে জেড লিখতে পারো, কিন্তু আমার মনে হয় না ওখানে জেড লেখার কোনো প্রয়োজন আছে। তোমরা অনেকে বলতে পারো জেড মানে জেড স্কোয়ার, লেখার কোনো প্রয়োজন আছে, কারণ যদি তুমি এখানে জেড স্কোয়ার লেখো সেই তোমাকে জেডের মান রিপ্লেস করতে হবে, কারণ ইন্টিগ্রেশনগুলো যেটা করা হয়েছে সেই ইন্টিগ্রেশনগুলো এক্স আর ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হয়েছে, জেডের মান তো রিপ্লেস করতেই হবে। তাহলে ওখানে জেড লিখে আমার আলটিমেটলি কোনো কাজ নেই, যা আছে থাক, নো প্রবলেম, এটাই থাক, হলো। আচ্ছা, তাহলে এবার এটা পেয়ে গেলাম। এবার সারফেস এরিয়া এস সমান সমান কত হবে? ডাবল ইন্টিগ্রেশন নেব, একটা ডিটি কিছু নেব, ডিটা কি সেটা পরে বলছি, ডি নেব, তারপরে কি করব, উপরে রুট আন্ডার অফ একবার ফর্মুলাটা অন্তত লিখি, ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই এটার হোল স্কোয়ার, আর এখানে ডিএক্স ডিওয়াই হবে, ঠিক না? আচ্ছা, এবার ডিটা কি সেটা লিখবো, দাঁড়াও একটু। ডি এই টার্মটার পরিবর্তে আমরা এটা লিখলে কি আসছে, এ রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই হয়ে গেছে। এবার ডি কি? ডিটা হচ্ছে হোয়ার, ডিটা হচ্ছে কি প্রজেকশন অফ দ্য সারফেস, যে সারফেসটা তুমি নিয়েছো 1 বা স্ফিয়ার বলতে পারো, আপন জেড ইকুয়ালস টু 0 প্লেন, আর জেড ইকুয়ালস টু 0 প্লেনে এই স্ফিয়ারকে যদি প্রজেকশন করো, আমি তোমাদের ছবি কিছু আঁকিনি, কারণ ছবি আঁকার মতো কোনো কিছু নেই এখানে, দরকার নেই। এবার বলি নিয়ম কি, জেড ইকুয়ালস টু 0 প্লেনের প্রজেকশন নিলে জেড ইকুয়ালস টু 0 বসিয়ে দাও, জেড ইকুয়ালস টু 0 বসিয়ে দিয়ে রিমেনিং যে পোর্শনটা পড়ে থাকবে সেটাই কি থাকবে, সার্কেল, সে সার্কেলটাই তার প্রজেকশন। তাহলে এখানে প্রজেকশনটা আমরা যখন পেয়ে যাবো সেক্ষেত্রে বলবো এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, হয়ে গেছে। কিন্তু একটু তাকাও, বুঝতে পারবে আমরা যখন স্ফিয়ারটা নিচ্ছি সেটা তো এরকম একটা ফুটবল টাইপের, সেই ফুটবলটা তো আমার একদম এইভাবে আছে, তাহলে এই ফুটবলের প্রজেকশন উপরের পোর্শনটা নিচ্ছ, নিচের পোর্শনটাও তো আছে, তাহলে উপরের পোর্শন নিচের পোর্শন যখন দুটো আসছে, তুমি তো সারফেস এরিয়া বের করার সময় তো নিচের পোর্শনটা উপরের পোর্শনটা নিচ্ছ, কিন্তু আমার উপরের পোর্শনে সারফেস এরিয়া বেরোলো, নিচের পোর্শনটা তো আমার অ্যাজ ইট ইজ কিন্তু বাদ থাকছে। তাহলে আমাকে কি করতে হবে এখানে বলো দেখি, এখানে একটা কি করতে হবে বলো, কেউ একজন 2 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ সারফেস এরিয়া এখানে উপরের পোর্শন হেমিস্ফিয়ারের পোর্শনটার এরিয়া পাচ্ছ, আবার নিচের পোর্শনটা এরিয়া পাচ্ছ, নিচের পোর্শনের এরিয়াটা এখান থেকে ইগনোর করছো, নেই, ডিটা তো তুমি এমন নিয়েছো, তাহলে যেহেতু এটা ইগনোর করছো তাহলে 2 দিয়ে তোমাকে এটা গুণ করতে হবে। এবার ডি তুমি জেনে গেছো দিস ওয়ান, তারপরে ইন্টিগ্রেশনটা মাল্টিপল ইন্টিগ্রেশনে বেশ কভার করেছি তার মতো। হ্যাঁ, যদি তোমার মনে হয় যে আমি এখানে ট্রান্সফরমেশন দেব, আমি যদি দিতে পারো, ট্রান্সফরমেশন যদি না দাও ডাইরেক্ট ইন্টিগ্রেশন করো তবু চলবে, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে এটা বের করা যেতেই পারে, না বের করার কিছুই নেই। কারণ আচ্ছা, ট্রান্সফরমেশন দিলে কী হবে, এক্স স্কোয়ার, হ্যাঁ ট্রান্সফরমেশন দিলে সুবিধা হবে, ট্রান্সফরমেশন দিলে সুবিধা হবে মানে এখানে আউট হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, লেট এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা অ্যাসিউম করে নিলাম। প্রয়োজনে তুমি এ লিখতে পারো, এ লেখার কোনো প্রয়োজন নেই, এ স্কোয়ার দিয়ে আসবে, নাহলে একটা এ নিয়ে নিতে পারো,
একটা এ নিয়ে নিতে পারো, ঠিক আছে? এ নিলেও হবে, না নিলেও চলবে। সো জ্যাকোবিয়ান অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু আর থিটা, এদের মানটা কত হবে ক্যালকুলেট করলে দেখেছো এটা এ আর হয়, তাই তো? নাকি আরেকটা কিছু হবে? স্যার এ স্কয়ার হয়, এ স্কোয়ার আর হবে। আচ্ছা, এ স্কোয়ার আর হবে নট ইকুয়ালস টু 0 এক্সেপ্ট আর ইকুয়ালস টু 0। তাহলে এটা পেলে, তাহলে দেয়ারফর সারফেস এরিয়া এস সমান সমান ডাবল ইন্টিগ্রেশন, আমরা এবার এদের রেঞ্জটা ডি ড্যাশ বলবো, ডি ড্যাশ রেঞ্জ বলে ওয়ান বাই রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস, উপরে এ আছে রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় এটা বসবে, তাহলে এটা বসবে এ স্কোয়ার আর স্কোয়ার। আর পড়ে থাকছে কি ডিএক্স, কি করলাম এটা, পড়ে থাকছে আমার জ্যাকোবিয়ান অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু আর থিটা, তার মানে এ স্কোয়ার আর পড়ে থাকছে, আর তার সঙ্গে থাকছে ডি আর ডি থিটা। ওকে, আশা করি বুঝতে পেরে গেছো। কিন্তু এগুলো প্রায় বেশি অনেকবার করেছি বলে একটু স্টেপ জাম্প করছি, কত আর একই জিনিস বারবার লিখবো। তাহলে ডি ড্যাশ হচ্ছে কি, ডি ড্যাশ হচ্ছে অ্যাকচুয়ালি এই ডি এর ট্রান্সফরমেশন অন দিস ট্রান্সফরমেশন, ডি এর ট্রান্সফরমেশন বা ডিটা কোন জায়গায় যাচ্ছে, ডি ড্যাশে যাচ্ছে কখন, এই ট্রান্সফরমেশন এই ম্যাপিংটা ইউজ করার জন্য কি হতে পারে, এই মানগুলো যখন সার্কেলের ওপর বসিয়ে দেবে তখন দেখবে আর স্কোয়ার আসবে একটা, ওই আর স্কোয়ারটা আমার 1 হয়ে যাবে, এদিকে এই স্কোয়ার নিয়েছো, তাহলে আর এর মানটা 0 থেকে 1, কিন্তু থিটাটাকে পুরো ঘোরাতে হবে মানে 0 থেকে 2 পাই করে দেবে, তাহলে আর থিটা যেখানে 0 লেস আর লেস 1, আর থিটাটাকে যেহেতু খেয়াল করে একটু সেন্টারটা যেহেতু এখানে, তাহলে এখান থেকেই সব কিছু ঘোরানো হচ্ছে, তাহলে থিটাটা আমার কী হবে, একদম পুরোটা ঘুরবে থিটা, তার মানে হচ্ছে 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই পুরোটা ঘোরালাম। আশা করি বুঝতে পেরে গেছো, না পারার কিছু নেই। তাহলে এখানে থিটার মানটা কি হবে, 0 থেকে 2 পাই ডি থিটা আলাদা করে নিলাম, ইন্টু এখানে আর এর মান কি হবে 0 থেকে 1, এইদিকে আমার একটা এ কিউব আছে কিন্তু নিচে একটা এ আসবে, তাহলে এ স্কোয়ার এখানে পেয়ে গেছো, নিচের এটা আউট করে দাও, আর এটা হবে আর বাই রুট আন্ডার অফ 1 মাইনাস আর স্কোয়ার ডি আর, জাস্ট ইন্টিগ্রেশন করো অ্যান্সার, এ স্কোয়ার এখান থেকে একটা 2 পাই হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন করলে, এই দিকের ইন্টিগ্রেশন করলে 1 মাইনাস আর স্কোয়ারটাকে সাম ইউ ধরে নাও বা ইউ স্কোয়ার ধরলে কি আসবে মাইনাস 2r dr ইকুয়ালস টু 2u du মানে r dr সমান সমান u du। লিমিটটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও খেয়াল করি, u সমান সমান যখন r এর মান 0 নিচ্ছে তখন u এর মান 1, r এর মান 1 নিলে 0, কিন্তু এখানে একটা মাইনাস আছে, ওই মাইনাসের জন্য 0 থেকে 1 করে দাও, উপরে তোমার হবে u du, আর নিচের দিকে আবার একটা u আসবে, মাইনাসটা আমি আউট করে দিয়েছি, ক্যালকুলেশনটা নিজে করো না, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এটা কত হচ্ছে u এর লিমিট কত, 0 থেকে 1, আমার মনে হয় একটা 2 এর গন্ডগোল হলো, সেই 2টা দেইনি, হ্যাঁ 2 ইন্টু 2টা কোথায় ছিল তো 2 দিয়েছিলাম তো, হ্যাঁ গুড, সরি এই 2টা ভুল করেছি, 2 এখানে হবে, 2 কেন হবে, নিচের সারফেসের জন্য উপরে যাবে, উপরের তো নিচে আসলো, নিচের সারফেসের জন্য উপরে গেলে এটা 2 হবে, এখানে 2 হবে, হলো। তারপরের লাইনটাতে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা 2 4, এটা তো পেলাম 4 পাই a স্কোয়ার, আমরা সারফেস এরিয়ার ফর্মুলা ছোট থেকে জানি 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার হচ্ছে স্ফিয়ারের সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। পছন্দ হলো অঙ্কটা, হলো
নিতে পারছো না? ক্যালকুলেশনটা বুঝতে পারছো? এইগুলো প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে রে বাবা, অত চাপ নিও না, খুব সুন্দর, সহজ, একদম সহজ। ঠিক আছে? সমস্যা কার কার, কি সমস্যা? অরিজিৎ, হ্যাঁ স্যার। পছন্দ হচ্ছে ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট একটু কমপ্লিকেটেড টাইপের একটা প্রবলেম করব। ফাইন্ড দ্য surface area of the part of the cone, the cone নেওয়া হয়েছে। এই কোণের ইকুয়েশনটা x স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে একটা কোণের ইকুয়েশন। ইনসাইড দ্য সিলিন্ডার, সিলিন্ডার মানে কোনো একটা কোঅর্ডিনেট থাকবে না। তো ধরো সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এরকম করে ধরো একটা সিলিন্ডার নেওয়া হয়েছে, দিয়ে বলছে তার এরিয়াটা বের করো, সারফেস এরিয়া বের করো। এবার তোমরা আমাকে বলতে পারবে কেউ একজন যে এটা কেন কোণের ইকুয়েশন বলা হচ্ছে, কেন কোণের ইকুয়েশন? তার কারণ এক বাক্যে বলা যাবে? কেউ একজন? 3D তো পড়েছো, 3Dটা তো পছন্দ হতো, 3Dটা তো তোমাদের ভালো পছন্দ হতো, তোমরা তো পছন্দ করতে। এটা কেউ একজন? অরুণিমা বলো, কেন এটা কোণের ইকুয়েশন? অরুণিমা বলো, কেন কোণের কেন কোণের ইকুয়েশন? লেখা আছে কোণ, তাহলে কোণের ইকুয়েশন হবে, কিন্তু কেন, কি করে বোঝা যাচ্ছে? বিশ্বম্বিক, মৌসুমী, বলো তাড়াতাড়ি। হ্যাঁ, যেই জিজ্ঞাসা করছি 3-4 জন চলে গেল। তারপরে আমাকে জিজ্ঞাসা করবে, আর না পারলে মনে হয় কান ধরে উঠবোস করাবে। মাম্পি, কেন কোণের ইকুয়েশন বলো? কে পারবে বলো? কে পারবে বলো? সবরই বলো, কেন কোণের ইকুয়েশন? না বললে ছাড়বো না, বুঝতেই পারছো। সুমনা, কেন কোণের ইকুয়েশন বলা হচ্ছে? একটাই উত্তর, মনে করো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y স্কোয়ার সমান সমান 0, এটা কিসের ইকুয়েশন কেউ বলতে পারবে? কোণের ইকুয়েশন। হ্যাঁ, কোণ। আচ্ছা, 2D তে, এটা 2D তে কিসের ইকুয়েশন? টুটিতে কিসের ইকুয়েশন? সুপর্ণা, হাইপারবোলার ইকুয়েশন কি করে বুঝতে পারলে? হাইপারবোলার ইকুয়েশন স্যার x স্কয়ার প্লাস 2xy প্লাস যদি আমি ওখানে y স্কয়ার, না সরি হাইপারবোলা না, ওটা আমরা কি জানি? any homogeneous equation of second degree always represent a pair of straight line passing through origin. এটা হোমোজিনিয়াস ইকুয়েশন না, এটা সেকেন্ড ডিগ্রি না, এটা অরিজিন দিয়ে যাচ্ছে না, তো এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন। কোণের ইকুয়েশন কি? এনি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পাসিং
any homogeneous equation of second degree always represent a cone passing through origin. অরিজিন দিয়ে যাবে এমন কোণের ইকুয়েশন হতে গেলে শুধু দেখতে হবে হোমোজিনিয়াস কিনা, তো এটা তো হোমোজিনিয়াস। এনি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অলওয়েজ রিপ্রেজেন্ট এ কোণ পাসিং থ্রু অরিজিন, তো এটা কোণের ইকুয়েশন, শুধু হোমোজিনিয়াস, শুধু ওইটুকু বলতে হবে। কোনো দিন পড়োনি কোণের ক্যারেক্টারাইজেশন, কোনো দিন পড়োনি তোমরা? হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অবশ্যই ইন টার্মস অফ এক্স ওয়াই জেড অলওয়েজ রিপ্রেজেন্ট এ কোণ, এটা কোণের ইকুয়েশন। নিচেরটা সিলিন্ডার, এটা বুঝে গেছো, কারণ জেডটাকে আমি তো ভ্যারি করাচ্ছি, কেউ কিছু বলতে পারছে না। কি অবস্থা তোমাদের, সত্যি সত্যি র্যান্ডামলি থ্রো করলাম একটা কোশ্চেন, যেমন এমনি সময় বলতে স্যার আপনি তো আমাকে জিজ্ঞাসা করেননি, আমি তো ওই জন্য বলিনি, তো এখন তো সবাইকে জিজ্ঞাসা করছি, তোমরা কেউ বলতে পারলে না এটা হোমোজিনিয়াস ইকুয়েশন কোন হয় সেটা তোমরা জানো না। হ্যাঁ, এই কী ধরনের কথাবার্তা হলো। ওকে, তো এটা যে কোণের ইকুয়েশন সেটা আমরা একটু খালি দেখে নিই কী করে হচ্ছে, আমি তোমাদের বলি, ট্রাই করছি, ছবি না আঁকলে এটা বুঝতে পারবে না। একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো দেখো কোণের ইকুয়েশন বুঝে গেছো, এটা সত্যিই কোণ, কিন্তু এই কোণটা কেমন দেখতে, এরকম টাইপের দেখতে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কোণ। ওকে, মনে করো এই হলো আমার রিকোয়ার্ড কোণ, কোণ তো মনে হচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে? তো এটা কোণটা, তাহলে তুমি কোণের ইকুয়েশন পেয়ে গেলে। এবার তার সঙ্গে কি আছে, একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। সমান সমান এ স্কোয়ার। আইডিয়া পেয়েছো? কোণ তার সঙ্গে সিলিন্ডার, আইডিয়া পেয়ে গেছো? কোণ আর সিলিন্ডার। নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছো। আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো আমার কোশ্চেন হচ্ছে, আমরা এই কোণ নিলাম, তার সঙ্গে সিলিন্ডার নিলাম। সিলিন্ডারটা যেহেতু আমার জেড ইকুয়াস টু জিরো জেড ইকুয়াস জিরো এক্সিসে আছে, তাহলে এটাই জেড এক্সিস, তাহলে জেড এক্সিসের সিলিন্ডার নিলাম। এইদিকে আমার কোণ আছে, এদের যে কমন পোর্শন তার সারফেস এরিয়া বের করো। তো অন্যরকম গল্প, সারফেস এরিয়া বের করতে হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন বাই টু সারফেস। কিন্তু কোশ্চেনটাকে কি বলছে সেটা বলছি, দাঁড়াও, তার আগে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, সেই ভিজুয়ালাইজেশনটা খুব দরকার। তোমরা না চেষ্টা করলেও আমাকে বলতে হবে, যেন কথাগুলো বোঝার চেষ্টা করো। কোণ তাকে যখন একটা সিলিন্ডার দিয়ে তুমি মিট করছো, তাহলে এদিকে কিন্তু কোণটাকে এই সিলিন্ডারটা কিন্তু আমার কি করছে, কাট করছে। কেমন হচ্ছে ছবিটার দিকে তাকাও, সিলিন্ডারটার দিকে তাকাও, মনে করো সিলিন্ডারটা কোণটা এরকম আছে, তুমি বুঝতে পারছো সিলিন্ডার দিয়ে যখন কোণটাকে কাট করা হচ্ছে, তাহলে যে জায়গাটা ও কাট করছে সেটা হচ্ছে এই পোর্শনটা। আমি মনে হয় ক্লিয়ার করছি, যেটাকে ইলিপ্টিক একটা পোর্শন দেখতে পাচ্ছ, সেই ইলিপ্টিক ডিস্ক, শুধু ইলিপসের বাউন্ডারি পয়েন্টগুলো নিচ্ছি না, ইলিপ্টিক ডিস্ক যেটা আছে সেই ডিস্কটা নিচ্ছি, তার সারফেস এরিয়া বের করব। তা
তাহলে এই ইলিপ্টিক ডিস্ক যেটা আছে তার সারফেস এরিয়া বের করব, কিন্তু সমস্যাটা কোথায়, এই কোণটা তো সিমেট্রিক অ্যাবাউট, এই কোণটা তো সিমেট্রিক অ্যাবাউট সাম এক্স এক্সিসের রেসপেক্টে এটা সিমেট্রিক, এক্স এক্সিসের রেসপেক্টে যদি সিমেট্রিক হয় তাহলে এই দিকেও একটা পোর্শন আমার আসবে, এই দিকেও একটা পোর্শন আসবে। এই দুটো পোর্শন ইনডাইরেক্টলি বলছে তুমি যে কোনো একটার জন্য সারফেস এরিয়াটা বের করে দাও আর 2 দিয়ে গুণ করে দাও। সো 2 দিয়ে গুণ কখন করব, 2 দিয়ে গুণ না করে সিম্পল 1 দিয়ে গুণ করব বা 4 দিয়ে গুণ করব, সেটা তোমাকে ছবি থেকে ভিজুয়ালাইজ করতে হবে, নাহলে সম্ভব নয়। যেমন যখন আমি হেমিস্ফিয়ার যদি নিতাম, উপরে পোর্শন নিতাম, তার সারফেস এরিয়া বের করো 1 দিয়ে গুণ করতাম, কিন্তু টোটাল স্ফিয়ার যদি নিতাম, নিচের দিকটাও চলে এসছে, নিচের দিকে চলে এসছে, মানে আবার 2 দিয়ে গুণ করতাম, উপরেরটা নিচেরটা দুটোকে মিলে ফাইনালি 2 দিয়ে আসছে। 2 দিয়ে গুণ করা, 1 দিয়ে গুণ করা, 4 দিয়ে গুণ করা, এটা সত্যিই খুব টাফ ব্যাপার। কারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে স্যার সবই ঠিকঠাক বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে কেন স্যার 2 দিয়ে গুণ করলো। আবার বইতে আবার মাঝে মাঝে লেখা আছে S/2 সারফেস এরিয়া এস যদি হয় তাহলে রিকোয়ার্ড সারফেস এরিয়া S/2। S/2 মানে কিছু না রে বাবা, S/2 মানে হচ্ছে S = 2 ইন্টু সামথিং, তার মানে যে এরিয়াটা আসবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। S/2 মানে অর্ধেক সারফেস এরিয়া নিচ্ছি তা নয়, S/2 মানে হচ্ছে 2 দিয়ে গুণ করে আমি সারফেস এরিয়া নিচ্ছি। তো সারফেস এরিয়া বের করতে গেলে আমাকে বেসিক্যালি প্রজেকশনটা দরকার। এবারে এই প্রজেকশনটার ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে, যে আমি কোন প্রজেকশনটা নেব। জাস্ট 1 মিনিট দাঁড়াও, দেখো বুঝতে পারবে। এবার দেখো প্রজেকশনটা যখন নেব তখন আমাকে এই যে দেখো এই দিকে যে কাট করেছি, তাহলে এর এই দিকে একটা ইলিপ্টিক আছে, তার প্রজেকশন নেব। তাহলে এদের প্রজেকশন যখন নেব, সেই প্রজেকশনটা একটা ইলিপস আসবে, ওই ইলিপসটা নিয়ে আমার নাড়াচড়া করতে হবে। মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। আর যদি কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞাসা করো। বলো, কিছু কোয়েরি থাকলে বলো। স্যার তাহলে তো এই সারফেস এরিয়া মানে দুটো আলাদা এর ওই প্রজেকশনের যে জায়গাটা ওইটাই তো বলছি। প্রজেকশনের জায়গাটা বুঝতে পারলাম না কি বললে। কি বললে বুঝতে পারলাম না। স্যার ওই প্রজেকশনটাকেই তো সারফেস এরিয়া বলা হচ্ছে। না না, প্রজেকশনের জায়গা কেন নিচ্ছি? সারফেস নিচ্ছ তুমি, তার এরিয়া নেবে, কিন্তু তার প্রজেকশনটা দরকার তো রেঞ্জটার জন্য, ডিটার জন্য। তো ডি তুমি পাবে কি করে প্রজেকশনটার জন্য? যেটা তোমাদের গন্ডগোল হচ্ছে যে প্রজেকশনটা কেন নেব, তার উত্তর হয়তো পরে দিতে পারবো, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে প্রজেকশনটা হচ্ছে ওই রেঞ্জটাকে বোঝাচ্ছে। সেই প্রজেকশনটা এখানে কি করে পাচ্ছ? ওই প্রজেকশনটা এখানে পাচ্ছ দুটো সারফেসের ইন্টারসেকশন করে প্রজেকশন পাচ্ছ, ইন্টারসেকশন অফ 2 সারফেস করে তুমি প্রজেকশনটা পাচ্ছ। ঠিক কি না? ঠিক তো? বুঝতে পারছো না? মানে আমি যখন প্রজেকশন নিচ্ছি, মানে কি, এই সিলিন্ডার আর এই কোণ তাদের ইন্টারসেকশন করে যে সারফেসটা আসলো তার প্রজেকশন নিচ্ছি। কারণ এটা কি হবে বলো তো, কোণটা ধরো তোমার এইভাবে যাচ্ছে, কোণটা গেল এইভাবে, আর সিলিন্ডারটা এটা, তাহলে এইখানে কিন্তু আমার ফাইনালি যে সারফেসটা তৈরি হবে সেটা ইন্টারসেকশন অফ কোণ অ্যান্ড সিলিন্ডার, তাদের ইন্টারসেকশন করে আসলো। তার প্রজেকশন কিন্তু এবার কোথায় নেব বলো তো? এর প্রজেকশন আমি কোথায় নেব? এটা জেড এক্সিস বলেছি তো, তাহলে এর প্রজেকশন নেব জেড = 0 প্লেনে। বুঝতে পারলাম? ছবিটাকে ঘুরিয়ে লিখলে ভালো হতো। দেখো এরম করে লিখলে, যে এইভাবে লিখলে আর করা যাচ্ছে না, কারণ ছবিটাতে জেডটা পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছো কি বলছি? এবার ছবিটা দেখো, ভিজুয়ালাইজ করো। আমি বলছি এটার এই যে উপরের সারফেসটা আছে, এই সারফেসটার প্রজেকশন নেব, আর নিচে যেটা আছে তারও প্রজেকশন নেব, কারণ সিমেট্রি হওয়ার জন্য দুটোই আসবে, ছবি শুধু বোঝা যাচ্ছে না। এইটার প্রজেকশন নেব। সেটা কি করে তৈরি হয়েছে?
সিলিন্ডার আর কোণের ইন্টারসেকশন দিয়ে তৈরি হয়েছে। ঠিক তো? অঙ্কটা করি নাকি এখনো ডাউট আছে? এখনো ডাউট আছে কারো? কোনো সমস্যা থাকলে? স্যার প্রজেকশনটা তো x=0 প্লেনে নিতে হবে। প্রজেকশনটা এটা জেড অ্যাক্সিস, তো এটা জেড অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। x=0 তে নিতে হবে, ঠিক x=0 তে নিতে হবে অবশ্যই। x=0 তে নিতে হবে। তাহলে x=0 তে প্রজেকশনটা তুমি পাবে কি করে? তাহলে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন নেব। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে x এর মানটা এখানে বসিয়ে দাও, কথাগুলো বোঝো। x এর মানটা তুমি এখানে বসিয়ে দাও। যখন তুমি x এর মান এখানে বসিয়ে দেবে তখন y² - a² হবে আর y² + z² হবে নাকি না? ভুল বললাম? x এর মান এখানে বসাবে, তার মানে y² + z² + y² = a²। সো 2y² + z² = a²। এটা কি সার্কেল? আমি কি না, এটা কি ইলিপস? ইয়েস। তাহলে এদের প্রজেকশন আপন x=0 প্লেন, সেটা একটা ইলিপস আসবে। এদের প্রজেকশন আপন x=0 প্লেন একটা ইলিপস আসবে। এই ইলিপসটা হচ্ছে দিস ওয়ান। তাহলে ডি এর তুমি রেঞ্জ পেয়ে গেছো, কিন্তু এই দিক দিয়ে প্রজেকশন করে যা পাবো এই দিক দিয়ে প্রজেকশন করেও একই জিনিস আসবে সিমেট্রি হওয়ার জন্য। তাহলে সারফেস এরিয়ায় 2 দিয়ে গুণ করতে হবে। সারফেস এরিয়ায় 2 দিয়ে গুণ করতে হবে। কি করে করছি দেখো। x² = y² + z², 1 নম্বর। x² + y² = a², 2 নম্বর। পয়েন্ট অফ intersection of 1 and 2, surface 1 and 2 is কত? মান বসিয়ে দাও। 2y² + z² = a²। This is nothing but our required projection or required range, ঠিক আছে? x = সারফেসটা কোনটা? সারফেসটার দিকে তাকাও। তুমি সিলিন্ডারের যে সারফেসটা তুমি নিচ্ছ সেই সারফেসটা হচ্ছে x² = y² + z²। এখানে যে সারফেসটার কথা বলা হচ্ছে সেটা সেই সারফেসটা কার বলো দেখি? কোণের সারফেস, তাই তো? তাহলে কোণের সারফেস একটু তাকাও, একটা কথা বলার আছে। সিলিন্ডার যেটা নিচ্ছ সেটা তো ফাঁপা, সেটা বাউন্ডেড করার জন্য সিলিন্ডারটা লাগলো, কিন্তু কোণটা যেটা আছে সেই কোণটার সারফেস আমার দরকার। তাহলে কোণটার সারফেস মানে x = x² = y² + z²। এদের যদি ডিফারেন্সিয়েট করো ফ্রম 1 থেকে কি পাচ্ছি? x = √y² + z²। তাহলে এদের ডিফারেন্সিয়েট করবে উইথ রেসপেক্ট টু y। তাহলে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে নিচের দিকে 2 থাকবে, y² + z² থাকবে, উপরে একটা 2y থাকবে। ডেরিভেটিভ যেমন করে পার্শিয়াল ডেরিভেটিভ তেমন করেছে, কিচ্ছু না, এটা কঠিন নয়। তাহলে এই পেলাম। নেক্সট চলে আসি x কে y এর রেসপেক্টে না করে z এর রেসপেক্টে। বুঝতে পারছো? এখানে আমি x = ফাংশন অফ yz নিয়েছি, তার মানে একটু চেঞ্জ হবে। আমি সারফেস এরিয়াটাকে চেঞ্জ করে বলছি কি হবে। z এর রেসপেক্টে করলে উপরে 2z হবে, মানে z হবে, আর নিচের দিকে √y² + z² হবে। ওকে, কিন্তু আমার দরকার ∂x ∂y তার হোল স্কোয়ার 1 + ∂x ∂z তার হোল স্কোয়ার, এটা আমার দরকার। ক্যালকুলেশনটা কত হচ্ছে একটু যাচাই করে নেই। উপরে তোমার হবে x² না, উপরে হয়ে যাবে 1 + y² + z², নিচের দিকে আবার y² + z²। আমি জানি না এটা ক্যালকুলেশনটা কি হলো। আলটিমেট ক্যালকুলেশন করে তো 1 1 2 হয়ে গেল। 2 হতে পারে, হতেই পারে, না আর কিছু নেই। তাহলে এদের ভ্যালুগুলো আর যাই হোক সহজ হয়ে গেছে। তাহলে রিকোয়ার্ড সারফেস এরিয়া এস যদি বলো তাহলে এই এসটা 2 দিয়ে গুণ হবে। আর বইতে কি করেছে জানো তো? ইউসির বইতে s/2 = লিখেছে। এটাই উদ্ধার করতে গিয়ে অনেকের দিনের পর দিন চলে যায়। s/2 কেন, সেই উদ্ধার করাটা আমি তোমাদের
মুহূর্তের মধ্যে বলে দিলাম, সেখানেই তোমরা অ্যাডভান্টেজ পেয়ে গেলে। তাহলে 2 ইন্টু ডাবল ইন্টিগ্রেশন ডি, আর উপরে হয়ে যাবে এখানে 1 প্লাস ডিএক্স, সরি ডিএক্স না ডেল এক্স, ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ডেল এক্স ডেল জেড তার হোল স্কোয়ার, আর এইদিকে থাকবে ডিওয়াই ডিজেড। আশা করি ক্লিয়ার। যদি জিজ্ঞাসা করো ডি কী জিনিস, তাহলে এখানে ডিটা হচ্ছে প্রজেকশন অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ 1 and 2 আপন এক্স ইকুয়াস টু জিরো প্লেন। এক্স ইকুয়াস টু জিরো প্লেনের প্রজেকশন মানে সেই সমস্ত এক্স ওয়াই সাজ দ্যাট সেই প্রজেকশনটা আমাদের অ্যাকচুয়ালি এটা আসছে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা। এক্স ইকুয়াস টু জিরো প্লেন মানে এক্স ইকুয়াস টু জিরো আর বসানোর প্রয়োজনই নেই, কারণ এক্স ইকুয়াস টু জিরো তো হয়েই আছে। তাহলে এটা যদি কথা বলা হয় যে 3Dতে এটা কী ধরনের ইকুয়েশন, তাহলে বলবে যে এটা একটা সিলিন্ডারের ইকুয়েশন, ইলিপ্টিক সিলিন্ডার, এটা একটা ইলিপ্টিক সিলিন্ডার। কিন্তু যদি বলা হয় এক্স ইকুয়াস টু জিরো প্লেনে কেমন ইকুয়েশন, তখন বলবে ইলিপসের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ইলিপসের ইকুয়েশনে এখানে কি হবে, 2y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার। না বোঝার কিছু নেই, যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু এগুলো ভালো, বেশ ভালো, দারুণ জিনিস, দারুণ দারুণ, মানে এত সুন্দর না, ছবি এঁকে এঁকে রিয়েলাইজ করতে পারলে খুব ভালো লাগবে। আচ্ছা, এবার 2 ইন্টু এটা ডি এর মধ্যে y জ হবে। ওহো সরি ওয়াই জেড, ঠিক। আচ্ছা, তাহলে 2 ইন্টু এই দিকটা তাকাও, এখানে আমার ডাবল ইন্টিগ্রেশন ডি, বলো তো 2 তো চলে এসছে, তাহলে 2 ডিওয়াই ডিজেড। আমার তো কেন যেন মনে হচ্ছে তুমি ট্রান্সফরমেশন দেওয়ার তোমার কোনো প্রয়োজনই নেই। ট্রান্সফরমেশন দিলে হয়তো তোমার সুবিধা হবে, ট্রান্সফরমেশন দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওয়াই এর মান আর জেড এর মান কিছু একটা দিয়ে দিলে ইলিপসের মতো, কিন্তু এমনি হবে। আচ্ছা, ট্রান্সফরমেশন দিয়ে করবো, এমনি হবে মানে বুঝতে পারছো, ওয়াই এর লিমিটটা মাইনাস এ থেকে এ নেবো, আর জেড এর লিমিটটা আমি রুট আন্ডার ওখান থেকে আর একটা নিয়ে নেবো, যেহেতু আলাদা আলাদা আছে তাহলে সুবিধা হবে। এমনি হয়ে যাওয়া উচিত, এমনি হয়ে যাওয়া উচিত, এমনি হয়ে যাবে। আচ্ছা, ট্রান্সফরমেশন দিয়ে করছি, শোনো, ট্রান্সফরমেশন দিয়ে বেস্ট হবে, কেন যেন পছন্দ হচ্ছে মনে, এটা রুট 2 হয়ে যাবে না, শিওর তো? হ্যাঁ সরি এটা রুট 2 হবে। আচ্ছা, ওয়াই এর মানটা কত নেব, এ আছে, ওয়াই এর মানটা নেব এ আর কস থিটা, কিন্তু 2টাকে আবার আউট করতে হবে বাই 2 নাকি বাই রুট 2, ঠিক হলো? এ নেওয়ার দরকার নেই, ওয়াই এর মান এটা, আর জেড এর মানটা কত নেব, জেড এর মানটা নেব আর সাইন থিটা। বলো তো এটা স্যাটিসফাই করছে কিনা, দেখো স্যাটিসফাই করছে কিনা বলো। এ নিলে করবে, তাই তো? তাহলে এ নিয়ে নাও। আচ্ছা, এবার চলে আসি জেকোবি অফ ওয়াই জেড উইথ রেসপেক্ট টু আর থিটা। জেকোবি অফ ওয়াই জেড উইথ রেসপেক্ট টু আর থিটা, জেকোবিয়ান যখন নেবে এখানে এ রুট 2, তারপর এটা ফাইনালি এ স্কোয়ার বাই একটা রুট 2 বাই রুট 2 একটা আসবে, আর ওইদিকে একটা আর আসবে, নট ইকুয়াস টু 0 এক্সেপ্ট অ্যাট আর ইকুয়াস টু 0। এটা আমার জানি না, এটা আমি বেকার করছি, কোনো দরকারে নেই, এমনি হয়ে যাওয়া উচিত। আচ্ছা, ডিটা কি হবে, ডি চেঞ্জ ইন্টু ডি ড্যাশ, ডি ড্যাশটা কি, ডি ড্যাশটা হয়ে যাবে আর থিটা দিয়ে। তাহলে আর থিটা, আর এর রেঞ্জ কী নেব, আর এর রেঞ্জ এই মানগুলো এখানে বসালে আর এর মানটা স্যাটিসফাই করে যাবে, তাহলে একদম আর স্কোয়ার হবে, আর স্কোয়ার ইকুয়াস টু 1, তাহলে আর এর মান 0 থেকে 1 হলো, 0 থেকে 1। থিটার মান কী নেব, থিটা মানে আমার সেন্টারটা অবশ্যই অরিজিন আছে, তাহলে থিটার মান 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই নিয়ে নিলাম। তাহলে দেয়ারফর সারফেস এরিয়া এস সমান 2 ইন্টিগ্রেশন ডি ড্যাশ, এখানে রুট 2 একটা আছে, রুট 2 নিয়ে নিলাম,
√2 নিয়ে নিলাম, আর ডিওয়াই ডিজেড, তার মানে এখানে কিছুই দরকার নেই, শুধু জ্যাকোবিয়ানটা দরকার। জ্যাকোবিয়ান ডেল ওয়াই জেড ডেল আর থিটা ডি আর ডি থিটা, এদের মানটা আবার চলে এসছে তোমার 2√2 a স্কোয়ার বাই √2, এটা আসছে ডি ড্যাশ থাক, এখানে এটা আর ডি থিটা হবে, আর ডি থিটা 2a স্কোয়ার, এইদিকে ইন্টিগ্রেশন করলে আর এর মান 0 থেকে 1 আর ডিআর, আর থিটার মান 0 থেকে 2 পাই ডি থিটা। ওকে, আলাদা আলাদা করা গেল। এটা তো 2a স্কোয়ার, এখানে আর তার লিমিট 0 থেকে 1, থিটা তার লিমিট 0 থেকে 2 পাই। ওকে, সো এটা 1 হয়ে গেছে, এই 2 পাইটা এসে স্যার আর স্কয়ার বাই 2 হবে। ওহো, আর স্কোয়ার বাই 2 হবে, তাহলে একটা বাই 2 করলাম, তাহলে এটা বাই 2 হলে 2a স্কোয়ার ইন্টু বাই একটা 2 হলো, তার সঙ্গে 2 পাই, তাহলে ফাইনাল কি আসছে আমাদের 2 আউট হয়ে গিয়ে একটা 2 পাই a স্কোয়ার অ্যান্সার। সো সারফেস এরিয়া হচ্ছে 2 পাই a স্কোয়ার। এই হলো আমাদের প্রসিডিওর। পছন্দ না হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অনেক জায়গা ভাবানোর চেষ্টা করেছি তোমাদের। এরপরে কখন 2 মাল্টিপ্লাই হবে, কখন 2 মাল্টিপ্লাই হবে না, এই ধরনের জায়গাগুলো আমার কেন যেন মনে হচ্ছে একদম ক্লিয়ার, তোমরা বুঝতে পেরে গেছো। ট্রান্সফরমেশন দিয়ে আমি করে দিলাম, বইতে তোমাদের ট্রান্সফরমেশন দিয়ে করা নেই, ডাইরেক্ট করা আছে। সো ডাইরেক্টটাও দেখে নাও আর ট্রান্সফরমেশন দিয়েও করো, তাহলে সব ধরনের প্রসিডিওর অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? এটা একটা গেল। এবার চলে আসো বাড়ির কাজ তোমাদের কি থাকবে সেটা আমি তোমাদের একটু বলে নিই। বাড়ির কাজ বিশেষ করে আর কিছু বলো না, এরপরের দিন যেন কোনো প্রবলেম না থাকে তোমাদের। আমরা তাহলে লাইন ইন্টিগ্রালটা শুরু করতে পারবো, পছন্দ হবে, কিন্তু একটু মন দিয়ে করো, নিজের জ্ঞানে করো। 662 ইউসির বইয়ে 662 পেজে ওয়ার্কআউট এক্সাম্পল 14.2.1 করবে। 14.2.2টা আমি করে দিলাম, কেন যেন আমার মনে হয়েছিল একটু অন্য রকম। 14.2.3 অ্যাজ ইট ইজ একই রকম পেরে যাবে। 14.2.4 পেরে যাবে, 14.2.5 পেরে যাবে। তারপরে এক্সারসাইজ, এইগুলো করে নেওয়ার পর এবার এক্সারসাইজ থেকে র্যান্ডামলি 3-4টে অঙ্ক করো। এটা একটা বই গেল। ইসমাইলদার বইটাতে তোমাদেরকে বলি একদম পর অঙ্কগুলো করবে। ইসমাইলদা কী করেছে, একদম ইজি অঙ্ক থেকে আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে গেছে। তো ওই অঙ্কগুলো একটু নিজে প্র্যাকটিস করো। যে অঙ্কগুলো ছবি আঁকতে পারবে না, সেগুলো যদি খুব প্রবলেম মনে হয় যে ছবিটা বুঝতে পারছো না, পরের দিন একবার টাচ করে যাব যে এই ছবি, তার অঙ্কগুলো আর করবো না। অঙ্ক করার জন্য সিম্পল ক্যালকুলেশন, বুঝতেই পারছো এই ক্যালকুলেশনগুলো মাল্টিপল ইন্টিগ্রেশনের প্রথম দিন থেকে করে আসছি। ট্রান্সফরমেশনটা কেন প্রয়োজন ছিল সেটা বুঝতে পারছো। এটা করতে গিয়ে, মানে এই ধরনের চ্যাপ্টারগুলো করতে গিয়ে কিন্তু আমাদের যথেষ্ট টাইম লেগেছে। মানে বলতে পারো যে আমরা ধ্যান জ্ঞান সব কিছু এখানে দিয়ে দিয়েছিলাম। এত ডিটেলস, এত ভিজুয়ালাইজেশন করে আমার সন্দেহ আছে কেউ করবে কি না, করতে পারে, কিন্তু এত ডিটেলস পড়াবে না। টাইম কোথায়, অত টাইম কোথায়, আমি যে সে টাইম বের করছি এনিহাও, কিন্তু এত ডিটেলস পড়লে তোমার ঠিকঠাক লাগবে, দারুণ লাগবে, দারুণ লাগা উচিত। আমি পড়িয়ে স্যাটিসফাইড পেলাম। তোমরা কি হলো, তোমাদের কি হলো তোমরা আমাকে জানাবে, পরে আর কি করা যাবে। পরের দিন থেকে লাইন ইন্টিগ্রাল শুরু হবে, ওটা অসম্ভব ভালো একটা চ্যাপ্টার, এত সুন্দর লাগবে, পছন্দ হবে, দারুণ লাগবে। কিন্তু মাল্টিপল ইন্টিগ্রেশন আগে জানতে হবে, নাহলে পারবে না। ওকে, আজকে এখানে স্টপ করলাম।